গুড মর্নিং ফ্রম ঘাঘা, গুজরাট। আজকে আমরা মোটামুটি সব কিছু প্যাকিং ট্যাকিং হয়ে গেছে। আর আজকে আমরা এখানে ছিলাম হোটেল সিদ্ধিবিনায়ক। আর আমরা আজকে যাচ্ছি সোমনাথের উদ্দেশ্যে। বসে একটু কফি খেলাম। আর এবারে 4টে, 4:30 বাজে এখন। এখান থেকে চট করে বেরিয়ে যাই, কারণ ওদিকে অনেক প্ল্যান আছে, যেতে 5 ঘন্টা মতো লাগবে। আর একটু রেস্টও নিতে হবে রাস্তায়, বুঝতেই পারছো। তো চলো ঝটপট করে যাই, গিয়ে তারপর ওখানে হোটেলও খুঁজতে হবে। তো বেরিয়ে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং। আমরা এখন গুজরাটের মধ্যেই গাড়ি চালাচ্ছি। আর উপরে দেখছো চাঁদ মামা দেখা যাচ্ছে, ওই দেখো ওখানে চাঁদ মামা দেখা যাচ্ছে এখনো। আকাশ এখন পরিষ্কার হয়েছে কিছুটা, ওই জন্য আমার ব্লগিং স্টার্ট করলাম, কারণ অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। আর আমরা এখন মাহুয়া বলে একটা জায়গা আছে, ওখানে ঢুকছি। আর এখান থেকে আমরা মোটামুটি 170 কিলোমিটার, 75 কিলোমিটার গেলে আমরা সোমনাথ পেয়ে যাবো। সোমনাথ গিয়ে আমাদের প্রথম কাজ থাকবে আগে একটা হোটেল নেওয়ার। হোটেলকে তারপর ওখান থেকে আমরা গিরের দিকে রওনা দেবো। তার হচ্ছে আমরা ওখানে সাফারি এক্সপ্লোর করবো। সাফারি এক্সপ্লোর করে ওখান থেকে আমরা ব্যাক করে আবার সোমনাথ দিয়ে আসবো। সোমনাথ দর্শন করে কালকে পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে যাবো। ওইটাই হচ্ছে প্ল্যান। তো আমাদের তো এখনো 3 ঘন্টা লাগবে 176 কিলোমিটার রাস্তা। এখনো একটু মাপক রাস্তা, রাস্তার মধ্যে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। রাস্তাতে এখনো পর্যন্ত কোনো প্রবলেম পাইনি। রাস্তা কিন্তু খুবই ভালো, রাস্তা খুব ভালো আছে, রাস্তাতে কিন্তু প্রবলেম নেই। আর এখানে একটা জিনিস আছে, সারা রাত কিন্তু এখানে চা দোকান বলো বা নর্মাল দোকান বলো, যে বাবার দোকান আছে, সারা রাত কিন্তু খোলা থাকে। এখানে কিন্তু কোনো বালাই নেই যে তোমরা আসবে দোকান খোলা পাবে না, এরকম না। হ্যাঁ, রাত্রি হয়ে গেলে মোটামুটি 3টে, 2:30-3টের পর যখন একটু খালি হয়ে যায়, তখন এখানে লোকের একটু বাইরেই শুয়ে পড়ে, ঠিক আছে। তো ওটাতে কোনো সমস্যা নেই। কিন্তু রাস্তা কিন্তু এই যে হাইওয়েটা রয়েছে, ন্যাশনাল হাইওয়ে 51, এই হাইওয়েটা কিন্তু মাখন রাস্তা। এখনো পর্যন্ত আমি মোটামুটি ধরে নাও এদিকে 25, ওদিকে 40, 65 কিলোমিটার চালালাম। রাস্তায় একটা জায়গাতে আমি খারাপ পেলাম না। একটা জায়গায় সামান্য একটা প্যাচ খারাপ, বলতে একটা প্যাচ খারাপ প্যাচ হবে না, যদি একটুখানি একটা জায়গাতে যদি একটুখানি খোঁজলা উঠে গেছে, একটা 65 কিলোমিটারে একটা পয়েন্ট খোঁজলা উঠেছে। বাকি কিন্তু রাস্তা কিন্তু পুরো মাখন, এখনো পর্যন্ত আমাদের কোনো প্রবলেম হয়নি। না, ওই খোলাটা আমার চোখে পড়তো না, মানে চোখ থেকে এড়াতো না, আমার এড়িয়েছে এই কারণ রাত্রিবেলা চালাচ্ছিলাম অন্ধকারের মধ্যে, ওই জন্য। আর ফগ লাইটে যতটা দেখতে পাওয়া যায় তোমার তো জানা, একটা মিনিমাম অপটিক, তারপর স্পিড যখন আমাদের 70-80-র উপরে থাকে, তখন আমাদের সেটা আর ম্যাটার করে না, ঠিক আছে। আর এইগুলো যে দেখছো না, এইগুলো না সব পেঁয়াজ গাছ। পেঁয়াজের যে গন্ধ বেরোচ্ছে ওখান থেকে, কি বলবো আর কি, ওরা একদম নাক ফাক চালিয়ে দিচ্ছে। আর অন্ধকার গুলো পুরো স্পিডে রয়েছে, ফেলে চালানো যায় না, কারণ পুরো মেরে ফেলে চালালে আমার চোখ মানে যে অন্যদিক থেকে লাইট রিফ্লেক্ট করে, মানে যাচ্ছে গন্ধ, কি বলবো। আর এখানে মানে একদিকে সূর্য মামা উঠছে আমার বাঁ হাতে, আর ডান হাতে রয়েছে চন্দ্র মামা। আর আকাশ হচ্ছে পরিষ্কার। এটা মহা, মহা আই থিঙ্ক না, মহা বলে একটা জায়গা, একটা শহর। আর এই রাস্তাটা এখান থেকে ডাইরেক্ট গেছে তোমার দ্বারিকা অব্দি, দ্বারিকা ওখা অব্দি এই রাস্তা ডাইরেক্ট গেছে। তো এই রাস্তার মধ্যে তোমার, এই রাস্তা ধরে থাকলে কোনো চাপ নেই, মাহন রাস্তা। হ্যাঁ, আমি রাত্রেবেলায় ভেবেছিলাম ড্রাইভ করে ট্রেনে দেবো, কিন্তু ভাবলাম যে না, একটু করে রেস্ট নিয়ে নেওয়াটা বেটার হবে। কারণ রেস্ট না নিলে আমরা ওখানে গিয়ে অতগুলো এক্সপ্লোর করবো, অত কিছু জিনিস তো শরীর দেবে না। তো ওই জন্য একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম। একটা কফি খেলাম, তোমরা তো দেখলে। আর তারপরে আবার একটুখানি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এক কাপ করে চাও খেয়ে এলাম, কারণ না খেলে না শরীর দেবে না। ওই জন্য অন্তত চা আর দুটো মাঠি বলে ধরে এখানে মিষ্টি টাইপের একটা কি হয়, তো ওই দুটো খেলাম। আমাদের যে চিবে গাজা বলি না, ওইগুলোই ছোট ছোট কাটা মতো। তো ওই দুটো খেলাম। এবার পেটে আমাদের তো এনার্জিটা এসছে, শরীরে এখন ফুলফিল এনার্জি আছে। পেটটা খালি হয়ে গেছিল বলে আমার ঘুম ঘুমে পাচ্ছিল। তো এই করতে করতে চলছি, তো হনুমানজির গান করতে করতে চলছি, কোনো চাপ নেই। এবার রাস্তার মধ্যে না গরু থাকে প্রচন্ড, যদি কেউ রাত্রে রাইড করে সেটা কিন্তু এখন খুবই মাথায় রেখো, ঠিক আছে।
আর আমি এখন থেকে মোটামুটি তেল আমি খুব ভেবে চিন্তে করবো। এখন যেমন আমার 3টে কাটা আছে না, আমি কিছুক্ষণ গিয়ে মোটামুটি 500 টাকার মতোই তেল ভরবো। তেল ভরে আবার যাবো, আবার যদি লাগে আবার ওই 200 300 400 টাকারই তেল ভরবো। কারণ এখন আমাকে গাড়ি যত পারবো কম তেল ভরিয়ে আমাকে চলতে হবে। কারণ এমনি গাড়ি থেকে 3.5 লিটার তেল তুলবেই, তারপরে যখন তেল থাকবে তারপরে সেটা করে পার। জানো পোর্টের আমরা যেহেতু গাড়ি বাইক পার্সেল করে নিয়ে আসবো, মানে ভাই লাগেজে নিয়ে চলে আসবো, তো টিকিট আমাদের তো রয়েছে ট্রেনে, তো ভাই লাগেজে করে যেহেতু নিয়ে চলে আসবো, সেহেতু আমাদের একটা জিনিস ভালো হবে। নর্মাল ক্ষেত্রে কি হবে, একটা জিনিস আমাদের গাড়িটা যখন ট্রেনে উঠবে বা ইয়ে করবে, পেট্রোল সমস্ত বার করে নেবে। পেট্রোল যদি বার করে নেয় তখন কিন্তু আমার ওখানে কিন্তু আমরা অত টাকা কেনে না। আমি যতটা দেখেছি ওরা 100 টাকা এখানে এমনিতে এনে তেলের দাম কম, ঠিক আছে। যত আমি এতগুলো রাজ্য কভার করলাম, স্টেট কভার করলাম, সবগুলো স্টেটের মধ্যে কিন্তু গুজরাটের তেলের দাম কম, ঝাড়খণ্ড থেকেও কম, বুঝলাম। ঝাড়খণ্ডে আমরা কত কিনি 97-এ কিনি, এখানে কিন্তু 95-93 হচ্ছে। কিছু কিছু পেট্রোল পাম্প কিন্তু 93 দিচ্ছে। তো যত মানে পোর্ট এরিয়ার সামনে না, তত দামটা একটু কম। আর একটু উপরের দিকে যখন পাহাড়ের ওপরে যখন আমরা পেট্রোল করেছিলাম 95 নিয়েছিল, নিচে যখন চেক করলাম একটা ইয়েতে, ওখানে দেখলাম 94 টাকা 15 পয়সা না 20 পয়সা সামথিং ছিল। তো এই হচ্ছে ওখানকার বৃত্তান্ত। সেই জন্যই বলছি যে গুজরাট আর এমন জায়গায় যে যদি আমরা এখান থেকে টানা ব্যাক করতাম চালিয়ে, তাহলে আমরা ট্যাঙ্কি ফুল করে রাখতাম, অসুবিধা হতো না। কিন্তু এখান থেকে যদি টানা তো ব্যাক করবো না, আমরা ট্রেনে করে যাচ্ছি, তো সেই জন্য এইটা। আর এটা বাঁদিকে চলে যাচ্ছে মহামায়া সিটি, আমরা সোজা চলে যাবো একদম সোমনাথজির উদ্দেশ্যে, দ্বারিকা। এখানে সোমনাথজি বলে ব্র্যান্ডিং পাবে না, এখানে তোমার দ্বারিকা বলে ব্র্যান্ডিং পাবে, ঠিক আছে। যখন সামনাসামনি চলে যাবো হয়তো তখন ব্র্যান্ডিংটা আসবে সোমনাথ, শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গ বলে আসবে। তাহলে যেরকম বলছিলাম, দেখো সামনে একটা ব্র্যান্ডিং এ চলে এসেছে রাজুটা, রাজুলা। রাজুলা সোজা মহুয়া সিটি এদিকে, আর বিজাপাড়ি হচ্ছে ডান দিকে। তো এখান থেকে দেখছো দুটো রাস্তা বেরিয়ে গেছে, সোজা যাচ্ছে বেঙ্গলের দিকে, আর ডান হাতে চলে যাচ্ছে শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গ টেম্পল। তো আমরা সামনের দিকে বেরিয়ে যাচ্ছি, এগিয়ে গেলাম। কলকাতা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। তো চলো, বাবার কাছাকাছি চলে এসেছি, আর বেশি টাইম লাগবে না, আর মাত্র 5-7 মিনিটে বাবার সামনে পৌঁছে যাব। ওখানে গিয়ে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে হোটেল খোঁজা। আর এইদিকে যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হিরণ রিভার, হিরণ নদী। ওকে, এখানে মনে হয় প্রচন্ড মাছ পাওয়া আছে, আসতে বন্ধ হয়েছে। দেখছো হিরণ নদী, জল যাচ্ছে, নদী কিন্তু ওভারফ্লো আছে, নদী কিন্তু পুরো ফুলে আছে। ওদিক থেকে ফুলে ফুলে নদী থেকে জল আসছে, দেখো এইদিকে নদী পুরো ফুল হয়ে জল আসছে। ওভারফ্লো কাজকর্ম চলছে, আর এই যে নদী ডাক চলে যাচ্ছে নিচের দিকে। হিরণ নদী, হিরণ নদী ক্রস করে আমাদের আর 5-7 মিনিট লাগবে হয়তো, রাস্তা যেরকম দেখছি 5-7 মিনিট লাগবে। আর সামনে যে ওভারব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা যদি ডান হাতে করে আসতাম তাহলে ওভারব্রিজ হয়ে আমাদের উপর থেকে নামতে হতো, নেমে আমাদের আবার ইউটার্ন মেরে আসতে হতো। ওই জন্য আমরা রাইট টার্ন নিয়েছি, আর ওইটা সোজা চলে যাচ্ছে দ্বারিকার দিকে। ওখান থেকে দ্বারিকা হচ্ছে 236 কিলোমিটার। আর এখানে সমস্ত রকম হোটেল পাতি সব রয়েছে। এবার একটু মন্দিরের কাছাকাছি গিয়ে একবার দেখি, যদি না হয় তখন
মন্দিরের কাছাকাছি হোটেল আশা করি পেয়ে যাবো। ওখানে দেখো একটা ইয়েলো কালারের গেটও দেখা যাচ্ছে, শ্রী সোমনাথ মন্দিরের গেট। সোমনাথ মন্দিরের গেট, শ্রী সোমনাথ মন্দির প্রসাদ প্রসাদ ফ্লায়ার লেখা আছে। যাই হোক, তো হর হর মহাদেব, চলে এসেছি আমরা সোমনাথ মন্দিরের কাছাকাছি। মন্দিরটা তো দূর থেকে আমাদের দর্শন করতে দেয় না, মানে দূর থেকে করতে হবে, ভেতরে মোবাইল নিয়ে যেতে দেয় না। তুই তো ট্রাই করবো, ট্রাই তো করার কিছু নেই, তো দেখা যাক কি হবে, তো জানাবো, সবকিছুই জানাবো। আর আপাতত দেখি মন্দিরের কাছাকাছি গিয়ে একটা হোটেল খুঁজতে হবে ভালো দেখে। এখান থেকে সামনে সুদূর প্রসারী সমুদ্র দেখা যাচ্ছে, সুদূর প্রসারী সমুদ্র। এখানে খড় পাওয়া যাচ্ছে, না আখ পাওয়া যাচ্ছে, ছোট ছোট হয়ে যাচ্ছে, আমাদের ছোট ছোট সরু সরু আখ হয় না, ওই আখ পাওয়া যাচ্ছে। সোমনাথ মন্দির হোটেল কিধার হ্যাঁ, হোটেল। তো এখানে দেখো ব্যারিকেড দেওয়া আছে, পুলিশ আছে, এখানে পার্কিং কেউ করবে না, করতে পারবে না, ওকে। আর মন্দির হচ্ছে সামনে, মন্দির এইদিকে আছে, এদিক থেকে হেঁটে যেতে হয়। পার্কিং হোটেল কোথায় পাবো? মন্দির তো ওই যে ওইদিকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। বন্ধুগণ, তো আমরা শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গ পৌঁছে গেছি। পৌঁছে অনেক খোঁজাখুঁজির পরে একটা রুম পেয়েছি। তো রুমটা পাওয়া হয়ে গেছে। এখন আমাদের মানে স্নান টান করে এখন রেডি হয়ে গেছি, মন্দিরে যাব। সমুদ্রে স্নান করতে যেতে পারবো না, কারণ নাকি দুদিন ধরে নাকি এখানে কি ঝড় আসার কথা ছিল, তো আসেনি। ওই জন্য এখনও পর্যন্ত সমুদ্রে যাওয়া বন্ধ রেখেছে ওখানকার গভর্নমেন্ট থেকে, পুলিশ থেকেই বন্ধ রেখেছে। তো সেই জন্য আমরা সমুদ্রে স্নান করতে পারিনি, এখানে স্নান করে নিলাম, নিয়ে এবারে বেরিয়ে যাবো। আর রুমটা অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছি। কত টাকা জানো? 1000 টাকায়। 1000 টাকার নিচে কোথাও রুম পাবেও না। একটা 800 টাকার রুম পেয়েছিলাম, বাট একদম ছোট, সে ব্যাগও রাখতে পারবো না, কিচ্ছু রাখতে পারবো না। এই রুমটা তোমাদের দেখা, একবার দেখলে বুঝতে হবে ওই রুমটা কীরকম, ডেসক্রাইব করে বললে ওদের। এই দেখো রুম, পাখাটা বন্ধ করে রেখেছি, তোমাদের ভিডিও করছি বলে, নাহলে কাছর কাছর আওয়াজ করবে। ওই রুমটা এইদিকে যেরকম দেখছো এত জায়গা, ওখানে জায়গা নেই, যা একটুখানি 1 ফিট মতো দু সাইডে দুটো জায়গা, সামনে একটু জায়গা, ব্যাগটা কিচ্ছু রাখতে পারবো না। এই যে রুম পুরোটা, আর আমাদের হনুমানজি ফ্ল্যাগ ওখানে, আর এইসব ব্যাগ ট্যাগ সব জঞ্জাল করে রেখেছি। ওদিকে রেডি হচ্ছে, দেখো সব ছড়িয়ে ছিটিয়ে সব থাকে। এখানে মোবাইল চার্জার পোর্ট আছে। এই যে বাথরুমটা দেখো, বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর আর আমরা এখন বেরোবো মন্দিরের জন্য। তো মন্দির একবার ভিজিট করে আসবো, সন্ধ্যাবেলা লাইট শো হয়, তো লাইট শো যাব। আর তার আগে আমরা দুপুরবেলা 2টো নাগাদ হয়তো বেরিয়ে যাব গিরে যাওয়ার জন্য। তো চলো চটপট করে আমরা রেডি হয়ে বেরিয়ে যাই, তারপর দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। মন্দিরের সামনে গিয়ে কী ডিটেলস বৃত্তান্ত সব তোমাদের দেবো, চলো। এখন আমরা সব এখানে দাঁড়িয়ে আছি, কেননা ভারতের রাষ্ট্রপতি এসছেন, দ্রৌপদী মুর্মু, উনি দর্শন করতে এসছেন, তার জন্য আমরা ওয়েট করছি। ওনার দর্শন হয়ে গেলে তারপরেই আমরা যেতে পারবো। তো দেখো সামনের গাড়িটাতে আমরা এখন শ্রী সোমনাথ মন্দিরের এখানে চলে এসেছি। আর এখানে হচ্ছে সমস্ত কিছু, সামনে কাউন্টার আছে, দেখাবো তোমাদের, ওখানে জমা দিয়ে দিতে হয় মোবাইল, সমস্ত ইলেকট্রনিক জিনিস, জুতো মানে জুতো ফুটো থেকে সব কিছু এখানে জমা দিয়ে দিতে হয়। আর তোমাদের এই বাইরেরটা একবার ঘুরিয়ে দেখাই, চলো। আর বিকেলবেলাতে লাইট শো দেখবো, চলো যাওয়া যাক। লাইট শোর টিকিট কাউন্টারে গেছিলাম, লাইট শোর টিকিট দিওয়ালির পরে হয়, এখন হবে না, দিওয়ালির পরে হবে। তো আমরা এখানে মোবাইলটা জমা দেবো, দিয়ে এখান থেকে বেরোবো, চল। আমাদের বাবার দর্শন হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব লাঞ্চ করার জন্য। আর দেখো একটা জিনিস দেখিয়ে দিই, দূরে দেখো বাবার মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আর এখানে মোবাইল রাখার জায়গা, এখানে সমস্ত মোবাইল জমা দিতে হবে। আর ব্যাগ হলে ওখানে জমা দিতে হবে, মোবাইল হলে এখানে জমা দিতে হবে, নিঃশুল্ক, পয়সা লাগবে না। আর এখান থেকে এন্ট্রি, এই জায়গাটা থেকে এন্ট্রি, এখান থেকে সোজা চলে যাবে, জুতো খোলার দরকার নেই, ভেতরে গিয়ে জুতো রাখার জায়গা আছে। আর সামনে বাবার ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো চলো আমরা এখান থেকে বেরোই, তাহলে আবার কথা হচ্ছে। এখানে দেখো মন্দিরের পার্কিং, এটা
এটা মন্দিরের জন্যই পার্কিং, নর্মাল লোক পার্কিং করতে এখানে দেয় না, নর্মালদের পার্কিং ওই পারটায় আছে, ঠিক আছে। আর এখানে একটা মন্দির আছে, মন্দিরটা আমরা যাব, সমুদ্রের পাড়ে যাব বিকেলবেলা। আর এই যে মন্দিরের এই সাইড থেকে মন্দিরে তোমাদের একটা দর্শন করিয়ে দিই। এই হচ্ছে বাবার মন্দির। এছাড়া এখানে বাবার রূপটা এরকম। তো চলো, আর তোমরা যদি প্রসাদ নিতে চাও এখানে দেখো প্রসাদ আছে, প্রসাদ কাউন্টার, এখান থেকে তোমরা কেনাকাটি করতে পারো, প্রসাদ নিয়ে নিতে পারো, অসুবিধা নেই। আর এই যে হোটেল ছাড়া এখানে প্রচুর ধর্মশালাও আছে, খুঁজলে তোমরা ধর্মশালাও পেয়ে যাবে। তো চলো আমরা যাই, ওর কথা বলছি। মেনু দেখছেন মহারাজ, মহারাজ আপনি মেনু দেখছেন। খুব হাইজিন মেনটেন করা হয়, তো সব প্লেটগুলো মুছছে, পরিষ্কার করছে, দেখতেও সুন্দর বেশ জায়গাটা, অ্যাম্বিয়েন্সটা ভালো। আমরা এখন রাম মন্দির এসেছি, তো চলো একটু রাম মন্দির দর্শন করি, করে তোমাদেরও দর্শন করে। আর এখানে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, কী বলবো, ঘেমে একদম চান হয়ে যাচ্ছি। এইটা হচ্ছে শ্রী রাম মন্দির। প্রভু কি ঘুমিয়ে পড়েছে, বন্ধ আছে মনে হচ্ছে। উপরে দেখো হনুমানজির ধ্বজ। भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख संत समागम, संत समागम, संत समागम, संत समागम करे निरंतर संत समागम। দেখো এখানে একটা কুণ্ড, স্টেপ বাই স্টেপ জল যাচ্ছে নিচে, কচি কচি মাছ ভর্তি এখানে। ब्रह्मानंद परम पद पावे, ब्रह्मानंद ब्रह्मानंद परम पद पावे, मन होवे